অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ওবায়দুল ইসলাম, সাদাল কবির উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে তথ্যগত অধ্যায়ের এক সেট সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমি একটি সৃজনশীল প্রশ্ন এখানে লিখেছি শ্রেণী ব্যাপ্তি দেখো 20 থেকে 29, 30 থেকে 39 এভাবে আমি লিখেছি। গণসংখ্যা দিয়ে আছে 10, 6, 18, 12 এবং 8। আচ্ছা, প্রথমে আমি লিখেছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, সারণী থেকে গণ নির্ণয় করো, উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। আমরা পর্যায়ক্রমে এক একটার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে একটি ছক নিচে দেখো, ক্রমযোজিত উদ্দীপকের সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্ন রূপ। আচ্ছা, আমার এইখানে দেখো কয়টা ঘর আমাদের লাগবে। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6। আমি এখানে 6টি ঘর নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6। তো এখানে আমরা দেখব যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে কি কি লাগে। আমরা একটু দেখি। প্রথমে আমি লিখবো প্রথমে এখানে যেটা থাকবে, এখানে কি আছে শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যাপ্তিটা আমি এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, তারপরে আমি এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। মাঝে লিখবো গণসংখ্যা। তাহলে কি কি লাগবে? শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যাপ্তি প্রথমে এখানে যেটা দেওয়া থাকবে উদ্দীপকে, এটা উদ্দীপক, এটা প্রথমে 20 থেকে 29। তো আমি এখানে পর্যায়ক্রমে লিখবো 20 থেকে 29। তারপরে আছে 30 থেকে 39। এখানে লিখবো 30 থেকে 39। তারপরে কি আছে 40 থেকে 49। তাহলে আমি এটা লিখি 40 থেকে 49। তারপর আছে 50 থেকে 59, 50 থেকে 59। তারপর আছে 60 থেকে 69। তাহলে আমি এখানে লিখবো 60 থেকে 69। তারপরে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমি পর্যায়ক্রমে লিখবো। প্রথমে আছে কত? 10। এই 10 এখানে লিখবো। তারপরে আছে 6 দেবো এখানে। তারপরে 18 দেবো এখানে। তারপরে 12 দেবো এখানে। এরপর আছে 8 দেবো এখানে। আচ্ছা, এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে আমরা তৈরি করব একটু খেয়াল করো। প্রথমে কত আছে? 10। এই 10 আমরা এই সোজা লিখবো। আচ্ছা, তারপর কি করব? এই 10-এর সঙ্গে এই 6 যোগ করব। 10-এর নিচে কত আছে? 6। 10-এর সঙ্গে 6 যোগ। তাহলে 10 আর 6, অর্থাৎ এখানে আমরা যোগ করে দিতে পারি 10, এই 10 আর এই 6। তাহলে 10 আর 6 কত? 10 আর 6 16। আচ্ছা, তারপরে এই 16-রে আমরা এখানে লিখবো 16-র সঙ্গে যোগ দেবো কত? 18। 16-র সঙ্গে যোগ দেবো 18। তাহলে আমরা এখানে যোগ দেই 18 সমান সমান, তাহলে কত হবে? 8 আর 6 14, 4 আর থেকে 1, 1 আর 1 2 আর 1 3, 34। আবার এই 34টা আমরা এখানে লিখবো। 34-এর সঙ্গে কত যোগ দেবো? 12 যোগ দেই। তাহলে কত হলো? 4 আর 2 6, 3 আর 1 4, 46। আচ্ছা, তারপরে 46টাকে আমরা এখানে আবার লিখবো, এর সঙ্গে যোগ দেবো 8। তাহলে কত হবে? 8 আর 6 14, 4 আর থেকে 1 4 আর 1 5। কত হলো? 54 হলো। তাহলে এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি যে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটা ছক এখানে তৈরি করে রেখেছি। দেখো, এটা আমি লিখছি গড় নির্ণয় সারণী। তো গড় নির্ণয় সারণীতে কি কি থাকবে? শ্রেণী ব্যাপ্তি থাকবে, মধ্যমান থাকবে, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। তারপর আরো কি থাকবে? গণসংখ্যা থাকবে, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়।
আচ্ছা, তারপরে আমি কি লিখছি, এই যে মধ্যমান আর হচ্ছে কি গণসংখ্যা, এই দুইটার গুণফল এখানে আমরা বসাবো। তাহলে আমরা পর্যায়ক্রমে লিখি। প্রথমে আছে কি শ্রেণী ব্যাপ্তি। তোমাদের মনে রাখতে হবে যে গড় নির্ণয় সারণী কি কি লাগবে, এটা মনে রাখতে হবে। তাহলে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, আর কি লাগবে, এই মধ্যমান আর গণসংখ্যার গুণফল। তাহলে আমরা পর্যায়ক্রমে লিখি শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কি আছে, উদ্দীপকে যেটা দেয়া থাকবে এটা আছে শ্রেণী ব্যাপ্তি। এই যে এইগুলো আমরা পর্যায়ক্রমে এই নিচে লিখবো। তাহলে প্রথমে আছে 20 থেকে 29। তাহলে এটা আমরা এখানে লিখবো 20 থেকে 29। লিখি আমরা এখানে 20 থেকে 29। তারপরে কত আছে 30 থেকে 39। তাহলে এটা আমরা লিখি 30 থেকে 39। তারপর কত আছে 40 থেকে 49। 40 থেকে 49। তারপর কত আছে 50 থেকে 59। 50 থেকে 59। তারপর কত আছে 60 থেকে 69। তাহলে এখানে লিখি 60 থেকে 69। আর গণসংখ্যা এখানে যা দেওয়া আছে তাই আমরা লিখবো। প্রথমে আছে কত 10। 10 আমরা কোথায় লিখবো, যেখানে গণসংখ্যার ঘর আছে, যে গণসংখ্যা। তাহলে 10 লিখি আমরা। তারপর কত আছে 6 আছে, 6টাকে আমরা নিচে লিখবো। তারপর কত আছে 18। 18টাকে আমরা এখানে লিখি 18 পর্যায়ক্রমে লিখে যাব। তারপরে কত আছে 12। এই 12 আমরা এখানে লিখবো। তারপরে কত আছে 8। এই 8 রে আমরা এখানে লিখবো। আচ্ছা, এখন মধ্যমান বের করব কিভাবে, আমরা একটু খেয়াল করি মধ্যমানটা কিভাবে বের করব। এই যে এখানে আছে কত 20। 20 আর 29। 20 আর 29 যোগ করব, যোগ করে যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। আমি আবার বলছি 20 যোগ 29 যোগ করে যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 24.5 হবে। এখানে 24.5। আবার আমরা কি করব 30 যোগ 39 যোগ করে যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 34.5। 34.5। আচ্ছা, আবার কি করব 40 আর 49 এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে 44.5। তারপরে 50 এর সঙ্গে 59 যোগ করব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে 54.5। 54.5। 60 আছে, 60 যোগ 69 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 64.5। 64.5। আচ্ছা, হয়ে গেল আমাদের মধ্যমান বের করা। এখন আমরা এই যে মধ্যমান আর এই যে গণসংখ্যা এই দুটোতে আমরা গুণ দেব। তাহলে এই 24.5 এর সঙ্গে যদি আমরা 10 গুণ দেই তাহলে কত হবে 245। 245। আচ্ছা, আবার 34.5। 34.5 এর সঙ্গে যদি আমরা 6 গুণ দেই তাহলে কত হবে 207। 207। আচ্ছা, এরপর 44.5 এর সঙ্গে আমরা 18 গুণ দেব, গুণ দিলে কত হবে 801। 801। আচ্ছা, এরপর কি করব 54.5 এর সঙ্গে 12 গুণ দেব, 12 গুণ দিলে কত হবে 654। 654। আচ্ছা, এবার 64.5 থেকে 5 এর সঙ্গে 8 গুণ দেব, 8 গুণ দিলে কত হবে 516। 516। এখন আমরা কি করব, এখন আমরা এই যে সংখ্যাগুলো আমরা পাইছি এই সংখ্যাগুলো আমরা কি করব যোগ দেব। তাহলে যোগ দিলে কত হবে, এখানে আমরা একটু সমান সমান দেই, যোগ দিলে হবে 2423। 2423 হবে। অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আমরা যোগ দিই তাহলে 2423। তাহলে আমরা এখানে লিখবো এটার নাম আছে সামেশন অফ এফ আই এক্স আই। সামেশন অফ এফ আই এক্স আই।
আচ্ছা, আর এই গণসংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এন সমান সমান অর্থাৎ এই কটা যোগ করলে যোগফল হবে কত? 54। যোগ করলে 54। তাহলে এইগুলো যোগ করলে আমরা পাইলাম 2423, আর এই গণসংখ্যা যোগ করে পাইলাম 54। এখন আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্র আমরা লিখি অতএব, আচ্ছা এখানে আমি লিখি, দেখো অতএব দেখো গড় গড় এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। এটা গড় চিহ্ন দিলাম আমরা, সমান 1/n সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই। আচ্ছা, এখন আমরা এখানে সমান চিহ্ন দেই। উপরে আছে কত? উপরে আছে 1। আচ্ছা, এই 1টাকে আমরা একটু বাংলায় লিখলাম এখানে। আচ্ছা, এন কত? এন হচ্ছে যে 54, তাহলে এন এর জায়গায় আমরা 54 লিখব, 54। আচ্ছা, গুণ দেব এই সামেশন অফ এফ আই এক্স আই, এইটুকের মান আমরা কত পাইছি? এই যেটা পাইছি 2423, এটা আমরা এখানে লিখে দেব 2423। আচ্ছা, তাহলে আমরা সমান কি পাবো? তাহলে এটা দিয়ে এটা আমরা ভাগ দেব। 2423 ভাগ আছে কত? 54। তাহলে 2423-এর সঙ্গে অর্থাৎ এইটা উপরে যাবে। আমি আর এক লাইন করে দেখাই। 2423 নিচে 54, তাহলে এটাতে ভাগ দিলে সমান আমরা গড় পেয়ে যাব। তাহলে আমরা গড় কত পাবো? ভাগ দিলে 44.87, প্রায় প্রায় হয়ে গেল আমাদের গড় নির্ণয়। তো এইভাবে যদি উদ্দীপক থাকে তাহলে এইভাবে আমরা গড় নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা আসি যে উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তাহলে আয়তলেখটা আমরা কিভাবে আঁকবো? তাহলে আয়তলেখ আঁকার জন্য আমাদের একটা সারণীর প্রয়োজন। যে সারণীটা এখানে একটু খেয়াল করো, এখানে আমি লিখেছি, দেখো যে আয়তলেখ অঙ্কনের সারণী নিম্ন রূপ। তাহলে আয়তলেখ সারণীতে কি কি লাগবে? শ্রেণীব্যাপ্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আছে গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা উদ্দীপকে যেটা পেয়েছি সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। একটু খেয়াল করো, উদ্দীপকে আমাদের শ্রেণীব্যাপ্তি কি ছিল? উদ্দীপকে শ্রেণীব্যাপ্তিটা এই যে দেখো দেওয়া আছে 20 থেকে 29, 20 থেকে 29। তাহলে এটা আমরা লিখবো এখানে 20 থেকে 29। তারপরে 30 থেকে 39, এটা লেখি 30 থেকে 39। তারপর আছে 40 থেকে 49, 40 থেকে 49। তারপর আছে 50 থেকে 59, 50 থেকে 59। তারপর কত আছে? তারপর আছে 60 থেকে 69। তাহলে এটা আমরা এখানে লিখে দেই 60 থেকে 69। আচ্ছা, আর গণসংখ্যা যেগুলো দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে লিখবো। গণসংখ্যা প্রথমে 10, এই 10 এখানে দেব, 6 এই 6 এখানে দেব, 18 18 এখানে দেব, 12 12 এখানে দেব, 8 8 এখানে দেব। গণসংখ্যা লেখা হয়ে গেলে এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আমরা কিভাবে বসাবো? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা দেখুন এখানে আছে কত? 20। তো 20 থেকে আমরা 0.5 কম নেব, 0.5 কম নেব, অর্থাৎ 20 বিয়োগ 0.5, তাহলে কত হবে? 19.5। আচ্ছা, এখানে কত আছে? 29। এই 29-এর সঙ্গে আবার 0.5 যোগ দেব, তাহলে যোগ দিলে কত হবে? 29, সরি ঠিকই তো আমি লিখতেছিলাম, 29.5। তাহলে আমরা কি করলাম? 20 থেকে 0.5 বিয়োগ দিলাম, বিয়োগ দিলে 19.5 হয়েছে। আর 29 থেকে 0.5 যোগ দেবো, তাহলে 29.5।
আচ্ছা, এখন আমাদের এটা সহজ হয়ে যাবে। এই 29.5 আমরা এখানে লিখবো, লিখে দিলাম। আচ্ছা, এখানে কত আছে? 39, এখানে 39.5। আবার এই 39.5 এখানে লিখবো 49 আছে, 49.5। 49.5 থেকে এখানে 59.5। আচ্ছা, আবার এখানে 59.5 থেকে এখানে কত? 69.5 হয়ে গেল আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এখন আমরা আয়তলেখ আঁকবো। এটা দিয়ে কিভাবে আয়তলেখ আঁকবো সেটা দেখবো। তাহলে আমাদের এখন একটা গ্রাফ পেপার লাগবে। এই গ্রাফ পেপারটা আমরা একটু দেখি। দেখো, এখানে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি, বড় একটা গ্রাফ পেপার। যেরকম একটা গ্রাফ পেপার তোমাকে পরীক্ষায় এই চিত্র আঁকার জন্য দেয়া হবে। তো এই গ্রাফ পেপারটা অবশ্যই পেন্সিল দিয়ে আমরা করব। আমি যেহেতু আমি কলম দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। একটা গ্রাফ পেপার আমি নিয়েছি। এই গ্রাফ পেপারে দেখো যে এখানে আমি দুটি অক্ষ নেব। এইদিকে একটু খেয়াল করো। দেখো এখানে যে লাল দাগগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ একটু মোটা দাগ, এই মোটা দাগটাকে আমরা ধরে এইভাবে দাগ দেব। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, একটা দাগ দিছি। আচ্ছা, এবার এইভাবে আর একটা দাগ আমরা দেব। এই যে দুইটা রেখা পরস্পর যুক্ত হয়েছে, এটাকে আমরা ও বিন্দু দেব, ও বিন্দু। আচ্ছা, এখন আর একটা কাজ করব, যেটা আমরা উপরের দিকে যেটা নিয়েছি এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দিকে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে দুটো অক্ষ আমরা এখানে দিলাম। আচ্ছা, দিলাম। এখন আমরা দেখো এইখানে প্রতি 5 ঘর করে আমরা মার্ক করব। দেখো এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5, এরকম 5 ঘর করে মার্ক করব আমরা। আবার গুনবো 1 2 3 4 5, আবার গুনবো 1 2 3 4, এভাবে গুনবো 5 1 2 3 4, এরকম 5 ঘর করে 5 ঘর করে আমরা এভাবে মার্ক করব। 5 ঘর করে মার্ক করব। আচ্ছা, এখন আমরা যে অবিচ্ছিন্ন যে শ্রেণী ব্যাপ্তি পেয়েছিলাম, প্রথমে কত পেয়েছি? 19.5। এই 19.5 থেকে আমরা শুরু করব। তাহলে প্রথমে আছে 19.5। এই দেখো এখান থেকে আমরা লেখা শুরু করব। এই বিন্দুটা হচ্ছে 19.5। আমরা একটু বাঁকা করে এখানে লিখবো 19.5। 19.5। তারপরে কত আছে? দেখো 29.5। এটা আমরা পরের ঘরে লিখবো 29.5। আচ্ছা, তারপরে কত আছে? 29 পরে কত? অর্থাৎ এখান থেকে যে আমরা এখন নিচের দিকে যাব, 39.5। পরের ঘরে লিখবো আমি 39.5। আচ্ছা, তারপরে কত আছে? 49.5। তাহলে আমি এখানে লিখবো 49.5। তারপরে লিখবো কত? 59.5। 59.5। তারপরে লিখবো কত? 69.5। তাহলে আমরা এটা লিখি 69.5। তাহলে আমাদের হয়ে গেছে, আমাদের আর নাই। এই 59.5 পর্যন্ত লিখলাম। এখন আমরা কি করব? গণসংখ্যা লিখবো। গণসংখ্যা একটু খেয়াল করো। গণসংখ্যা কত আছে? এখানে প্রথমে আছে কত? 10 আছে গণসংখ্যা। এই গণসংখ্যা যাবে উপরের দিকে, যাবে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা কত? 10। তাহলে আমরা এখান থেকে 10 ঘর উপরে গুনবো। তাহলে এখান থেকে আমরা 10 ঘর গুনবো। এখান থেকে গুনবো না, এখান থেকে আমরা 10 ঘর গুনবো।
তাহলে 10 ঘর গুনি, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10, আমরা 10 পাইছি। তাহলে এইটা যেহেতু পাইলাম, আমরা এই দিক থেকে এটাকে এইভাবে টেনে দেবো, এই এইভাবে আমরা টেনে দেবো। এই এটা পাইলাম। আচ্ছা, 10-এর পরে কত আছে? 10-এর পরে 6 আছে। এই 6 রে আবার এখান থেকে আমরা গুনবো, 1 2 3 4 5, এই যে 6। আচ্ছা, তাহলে এটা আমরা এইভাবে টেনে দেই, এই টেনে দিলাম। আবার এইদিকে টানবো, এটা টেনে দিলাম। তারপরে কত আছে? 18 আছে। এই 18 আবার এখান থেকে আমরা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 18, এই 18 18। তাহলে এটাকে আমরা একটু টেনে দেই, 18 18 টেনে দিচ্ছি আমি, 18 দিলাম টেনে। আচ্ছা, এটাকে আমরা বামে টানবো, এই বামে দিলাম। এটাকে আমরা যুক্ত করে দেবো এর সঙ্গে, এই হয়ে গেল 18। তারপরে কত আছে আমাদের গণসংখ্যা? 12 আছে। তাহলে 12 ঘর, আমরা এখান থেকে 12 ঘর উপরের দিক যাব। এখান থেকে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12। তাহলে এটাকে টেনে দেই, দিলাম। এটাকে বাম দিকে টেনে দেব, এই যে 12। তারপরে কত আছে আমাদের গণসংখ্যা? 8 আছে। এই 8টাকে আমরা এবার এখান থেকে নেব, খেয়াল করো, 1 2 3 4 5 6 7, এই যে 8। এটাকে আমরা বাম দিক টেনে দেই, এই টেনে দিলাম। এই দিক থেকে টেনে দেব, এই টেনে। তাহলে এটা আমাদের হয়ে গেল কি, এটা আয়তলেখ হয়ে গেল। আর এটাকে আমরা বিভিন্ন ডিজাইনও করতে পারি, এভাবে দিয়ে, এইভাবে। এটা আমাদের একটা আয়তলেখ। আর এখানে যে ফাঁকা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা অংশটাকে আমরা একটি ভাঙা অংশ দিয়ে এটাকে আমরা প্রকাশ করব। দেখো, এটাকে আমরা এইভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেবো একটু। আচ্ছা, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে আমি এখানে 19.5 লিখছি, অর্থাৎ 0 থেকে এই 19.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আমরা কি করলাম, এর যে আগের যে ঘরগুলো, এই ঘরগুলো যে বিদ্যমান আছে সেটা বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়। এখন আমাদের যে আয়তলেখটা এখানে আঁকলাম, সেটা আমরা একটু লেখালেখি আছে। তাহলে এই দিকে আমরা নিলাম অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এখানে আমি লিখে দেব যে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, একটু খেয়াল করো, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, এইটুকু আরো চিহ্ন দিয়ে দেবো, এইদিকে একটু আরো চিহ্ন দিয়ে দেবো, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, আর উপরের দিকে আমরা কি নিছি? উপরের দিকে নিয়েছি গণসংখ্যা। তাহলে এখানে আমরা লিখে দেবো কি, গণসংখ্যা। এইদিকে আমরা লিখবো গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা। এভাবে একটু অ্যারো চিহ্ন আমরা দিয়ে বোঝাই দেবো।
গণসংখ্যা। আর এই যে এখানে আমরা লিখছি, এখানে 5 ঘর করে, এদিকে যেমন 5 ঘর নিছিলাম, এখানেও এরকম 5 ঘর করে আমরা নেব। 5, তারপরে লিখবো 10, তারপরে 5 ঘর 15, তারপরে 5 ঘর 20, তারপরে 5 ঘর 25, এভাবে আমরা লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কি করব, এখন আমাদের কিছু লেখা আছে, যে যেমন সেই লেখাটা কোথায় লিখবো, আমরা খাতায় লিখবো। খাতায় এখানে যেখানে আমরা এই ইয়াটা, এই যে আয়তলেখ সারণী, এই আয়তলেখ সারণীটা যেখানে লিখবো আঁকছি, সেখানে আমরা এর নিচে ই করবো, আমরা লিখবো। তাহলে এখানে আমরা একটু লিখি যে ছক কাগজের, এখানে লিখবো ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা কি নিছি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিছি। আচ্ছা তাহলে প্রতি ঘর নাকি, এক্স অক্ষ বরাবর এক, ছক কাগজের এক্স অক্ষ বরাবর এক ঘর, এক ঘর সমান, এক ঘর সমান আমরা এখানে কত নিছি, দেখো এই জায়গার ব্যবধান কত, এই যে 19.5 আর এখানে 29.5। তো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হয়, 10 হয়। তো 10-এর জন্য আমরা কয় ঘর নিছি, 5 ঘর নিছি। 1 2 3 4 5 ঘর নিয়েছি, 10-এর জন্য 5 ঘর নিছি। তাহলে 1-এর জন্য কয় ঘর হয়, এখানে খেয়াল 1 2 3 4 5, অর্থাৎ 5 ঘরের জন্য ব্যবধান কত, এই 19.5 থেকে 29.5 বিয়োগ দিলে কত হয়, 10 হয়। 10 আর ঘর নিচে কয়টা, এখান থেকে পর্যন্ত ঘর 5টা। তাহলে 5 রে আমরা যদি 10-কে 5 দিয়ে যদি ভাগ দেই তাহলে ভাগফল কত হয়, তাহলে 2 হয়। তাহলে আমরা কি করলাম, যে এক ঘরের জন্য 2 একক হয়, এক ঘরের জন্য 2 একক। তাহলে এক ঘর সমান 2 একক, একক ধরে কি নিয়েছি, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি নিছি, গণসংখ্যা নিছি। সেখানে কি করছি, এক ঘর, এক ঘর সমান এক একক, এক একক ধরে কি নিছি, গণসংখ্যা, গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো, আয়তলেখ আঁকা হলো। এই হচ্ছে লেখা। তাহলে উপরের দিক তো আমরা এখানে উপরের দিক কি নিয়েছিলাম, আমরা এক ঘর সমান এক একক নিছি। এখান থেকে টুকির গণসংখ্যা প্রথম ছিল কত, 10। তাহলে এখান থেকে আমরা 10 ঘর গুনে গেছি, অর্থাৎ এক ঘর সমান এক একক ধরে উপরের দিক গুনেছি। তো এই হচ্ছে আমাদের যে আয়তলেখ, এটা আমাদের আয়তলেখ, এটা হচ্ছে আমাদের আয়তলেখ সারণী। আয়তলেখ সারণীর অর্থাৎ আয়তলেখ আমরা কিভাবে এঁকেছি তার বর্ণনা আমরা এটুক দেব। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছি। আসলে এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা আমি এখানে অলরেডি করে রেখেছি, একটু খেয়াল করো। দেখো এই যে একটা আগের অঙ্কটার মতোই শ্রেণী ব্যাপ্তি আছে এখানে। আচ্ছা, তারপরে গণসংখ্যাও আছে এখানে, গণসংখ্যাগুলো দেওয়া আছে, প্রশ্নগুলোই সেম আকারে আছে। প্রথমে ক্রমবর্ধিত গণসংখ্যা সারণী তৈরি করো, সারণী থেকে গড় নির্ণয় করো, উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তোমরা অঙ্কটা বাসায় বসে করবা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।